এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি একটি প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে আলোচনা করব। আজকে যে ম্যাথগুলো আলোচনা করব যেগুলি প্রিভিয়াস ইয়ারে আসা এবং আপকামিং পরীক্ষার জন্য এই ম্যাথগুলি ইম্পর্টেন্ট এবং আপকামিং পরীক্ষা এই টাইপের অঙ্ক আসতে পারে। গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল 34,500 টাকা এবং এই বছর তার মাসিক বেতন 8,640 টাকা। তবে তার লাভ কত, সেটাই কত অংশ বৃদ্ধি পেয়েছে, লাভের হার বেতন সেটাই আমাকে বের করতে, বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বে তার বেতন ছিল 34,500 টাকা, এখন তার বেতন হলো 38,640 টাকা। কতটা বেড়েছে আর বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমি কি করে অনুপাত আকারে নিয়ে নিই, তাহলে আমাদের যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে তাই জন্য কোনো অসুবিধা নেই, অনুপাত আকারে করলে ছোট হয়ে যাবে। 6 দিয়ে আমি কাটাকাটি করব, 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 6 30, 5 6 30, 4 45, তাহলে 5 6 30, 4 4 45, 6 7 42, 3 5 6 30। এটাকে 6 দিয়ে দাও, 6 6 36, আর 2 26, 4 6 24, 2 4 6 24। এবার দেখো যাচ্ছে কত দিয়ে, 5 রয়েছে, 23 রয়েছে। এখন আমরা কি করি, ধরো ডিফারেন্সটা নেই, কতটা বেড়েছে। পূর্বে ছিল 575 অনুপাত করার পরে, আর পরে 644, বাড়লো কতটা, সেটা আমাকে বের করতে। বাড়া মানে কি ডিফারেন্স নিতে হবে, তাই ডিফারেন্সটা নিয়ে নাও। 14 থেকে 5 বিয়োগ করলে 9, আর 14 থেকে 5 বিয়োগ করলে 9, আর 14 থেকে 8 বিয়োগ করলে 6, আর 69 আমাদের বৃদ্ধি পেলো। তাহলে কত শতাংশ বাড়লো, পূর্বের থেকে আমাকে সেটা বের করতে হয়। পূর্বে ছিল 575, যেহেতু পার্সেন্টেজ ইন্টু 100। দেখো 2 দিয়ে যদি আমরা কাটি, এটাকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 এবং 55, 2 25। 23 দিয়ে কাটাকাটি যায় 3, এটা 5। আবার দেখো 20 কে কাটলে 4, 3 4 হবে 12, তাহলে 12% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি পাঠ্যপুস্তকের মোট 892টি পৃষ্ঠা রয়েছে, একে দুটি ভাগে ভাগ করা হয়েছে। বইটি দ্বিতীয় ভাগ প্রথম ভাগের চেয়ে 52 পৃষ্ঠা কম থাকে, তাহলে বইয়ের দ্বিতীয় ভাগে কতগুলি পৃষ্ঠা রয়েছে। আমি ধরে নিই দ্বিতীয় ভাগে পৃষ্ঠা রয়েছে xটি, তাহলে প্রথম ভাগে কতগুলি পৃষ্ঠা থাকবে। কন্ডিশনে বলা রয়েছে বইয়ের দ্বিতীয় ভাগে প্রথম ভাগের চেয়ে 52 পৃষ্ঠা কম থাকে, প্রথম ভাগের চেয়ে 52 পৃষ্ঠা কম থাকে, তার মানে প্রথম ভাগে বেশি থাকবে। এই হলো লজিক। আরেকবার পড়ে নাও কন্ডিশন, বইয়ের দ্বিতীয় ভাগে প্রথম ভাগের চেয়ে 52 পৃষ্ঠা কম, তাহলে আমি দ্বিতীয় ভাগ x ধরেছি, আর প্রথম ভাগ থাকে কত x প্লাস 52, প্রথমটা বেশি থাকে আর দ্বিতীয়টা কম থাকে। এখন এই দুটো বই মিলিয়ে টোটাল পাতার সংখ্যা রয়েছে 892, তার মানে দুটোকে যোগ করতে হবে। তাহলে 2x প্লাস 52 ইজ ইকুয়াল টু 892। তাহলে 2x ইকুয়াল টু 2 2 0, 9 থেকে 5 গেলে 4, 8। তাহলে x এর মান আমরা বের করলাম 420, এটা হলো x এর ভ্যালু। প্রশ্নে বলেছে দ্বিতীয় ভাগে কতগুলি পৃষ্ঠা রয়েছে, দ্বিতীয় ভাগ মানে কি হয়েছিলাম x, তাহলে x এর ভ্যালু 420 বাড়ালো, 420 হবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন সংখ্যা 4 এবং 8 দ্বারা উভয় দ্বারাই বিভাজ্য। তাহলে কোন সংখ্যা 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি সেটা তোমাকে জানতে হবে, 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি সেটা জানতে হবে। কোন সংখ্যা 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হলো, কোন একটা সংখ্যার মনে করো রয়েছে তার শেষের যে 3টা ডিজিট, শেষের 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ করলে মেলে তবে আমি সেই সংখ্যা বলবো 3 8 দ্বারা বিভাজ্য। আবার কোন সংখ্যার শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করলে মেলে তখন সেটা আমি বলবো 4 দ্বারা বিভাজ্য। এই জন্য তোমাকে এটা অপশনের মাধ্যমে টেস্ট করতে হবে। প্রথমে রয়েছে কি 4382, তাহলে এর শেষের দেখো 3টি সংখ্যা দেখো 8 দিয়ে ভাগ করলে মেলে কিনা, 4 টা 32, 6 62, মিলছে না, এটা হবে না। তারপরটা দেখো এর শেষের 3টা সংখ্যা দেখো 8 দিয়ে মিলছে কিনা, 8 10 80, 2 24, আর 3 24। আবার দেখো শেষের দুটো সংখ্যা 24, দুটো ডিজিট 24, 4 দিয়ে ভাগ করলে মিলছে, 4 6 24, তার মানে এই সংখ্যাটা 4 এবং 8 দুটো দ্বারাই বিভাজ্য, তার মানে সঠিক উত্তর অপশন বি। পরেরটা দেখো কি রয়েছে, শেষে দেখো 42, শেষে দুটো ডিজিট দাও, শেষে কি 42 কে 4 দিয়ে ভাগ করলে মেলে না, 4 10 40, মিলছে না, তো 4 দ্বারা ভাগ করলে মিলবে না, 8 দিয়ে তো আর চেক করা দরকারই নেই। একই রকম ভাবে পরেরটাও, এটাও হবে না, সঠিক উত্তর হবে আমাদের অপশন বি। তাহলে এই সংখ্যাটা 4 এবং 8 উভয় দ্বারাই বিভাজ্য। একটি গোলকের আয়তন 36 পাই সেন্টিমিটার কিউব, তাহলে গোলকের ব্যাস কত।
একটা গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, আর গোলকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 4 পাই আর স্কয়ার। এই যে গোলকের আয়তন আমরা বের করলাম ফর্মুলার সাহায্যে 4/3 পাই আর কিউব, তার ভ্যালু দেওয়া রয়েছে 36 পাই। তাহলে পাই পাই ক্যান্সেল, 4 নং 36, 3 নং 27, তাহলে আর কিউব ইকুয়াল টু 27, 27 আমি লিখতে পারি 3 এর কিউব, তাহলে আমি বলতে পারি আর এর ভ্যালু এখান থেকে 3, আর এর মান 3। কিন্তু আমাকে ব্যাসার্ধ বের করতে বলেনি, আমাকে বলছে ব্যাস কত, তাহলে ব্যাস হবে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, 3 দোকানে 6 সেমি। এ ও বি এর বয়সের দ্বিগুণ, বির বয়স সি এর বয়সের 1/3 অংশ, এ বি সি বয়সের যোগফল 42 বছর, তবে এ ও বি এর বয়সের যোগফল কত? তাহলে প্রথম কন্ডিশন বলেছে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তাহলে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তাহলে বি এর বয়স যদি x হয় তাহলে এর বয়স হবে 2x, এই হলো ফার্স্ট কন্ডিশন। তারপরে বলেছে বি এর বয়স সি এর 1/3 অংশ, বি এর বয়স সি এর 1/3 অংশ, তাহলে সি এর হবে 3x। এবার দেখো মিলে গেছে, সি এর 1/3 করো, সি 3x, 3x কে যদি 1/3 দিয়ে আমরা গুণ করি তাহলে আসবে x, মানে বি এর বয়স। এই হলো কন্ডিশন। এখন ওদের তিনজনের বয়সের যোগফল দেওয়া রয়েছে 42, তাহলে 4 3 3 2 5 একে 6, 6x এর ভ্যালু 42, তাহলে x এর মান আমরা বলবো 6 7 42। এখান থেকে বের করতে বলেছে এ ও বি এর যোগফল কত, 2x প্লাস x, 3x এর মান, তাহলে x এর মান 7, তাহলে 3x 3 দিয়ে গুণ করে দেব, 3 7 21। পরেরটা ত্রিকোণমিতি রিলেটেড অঙ্ক, এটা ত্রিকোণ যে পুরো কোণ রয়েছে সেই রিলেটেড অঙ্ক। পুরো কোণ মানে কি, দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটার আমরা বলি পূরক কোণ। তাহলে পূরক কোণের কনসেপ্ট ইউজ হয় এইভাবে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, আর উল্টা ভাবে আমরা বলতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা, তারপরে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা। এই রিলেটেড ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব কনসেপ্ট দিয়ে। তাহলে দেখো 22 আর 68 এই দুটো কোণ যোগ করলে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ 90 ডিগ্রি, মানে পুরো কোণের কনসেপ্ট। sin 22 ডিগ্রি, sin 22 এর সঙ্গে আর কত যোগ করে 90 হয়, 68 যোগ করলে। এর জন্য আমি sin 22 এর জায়গায় আমি লিখতে পারি cos স্কয়ার, যেহেতু স্কয়ার রয়েছে তাই স্কয়ার দিলাম আমরা 68 ডিগ্রি। কন্ডিশন সূত্র এই যে প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি, এটা ফার্স্ট কেস। তারপরে আমাদের ইস্টু দেওয়া রয়েছে, ইস্টু মানে নিচেরটা আমি এখানে লিখছি cos 33 ডিগ্রি, 33 এর সঙ্গে কত যোগ করলে 90 হয়, 57 যোগ করলে, তাহলে cos 33 এর জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার হবে, যেহেতু স্কয়ার ছিল, sin স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 57 ডিগ্রি। সেটা চেঞ্জ করলাম না, কেন চেঞ্জ করলাম না, যেহেতু এটা আরেকটা ফর্মুলা যাবে। সেই কিসের ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হলো 1:, আবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 57 ডিগ্রি, দুটোই সেম, 1:1, অপশন ডি। সরল সুদের হার এক নির্দিষ্ট পরিমাণ মতো 2 বছরে 1250 টাকা হয়, 5 বছরে 2000 টাকায় পরিণত হয়, তাহলে সুদের হার কত ছিল তা দশমিক আকারে নির্ণয় করতে হচ্ছে 2 দশমিক। তাহলে দেখো 5 বছরে সরল সুদে কোনো একটা টাকা অ্যামাউন্টে তারাই হলো 2000 টাকায় পরিণত হয় সুদে, আসলে এটা। আবার সেই পরিমাণ টাকাই 2 বছরে সিম্পল ইন্টারেস্টে পরিণত হয় 1250 টাকায়। তাহলে দেখো তো ডিফারেন্সটা কত হয়, 5 থেকে 2 বিয়োগ করলে কত, 3 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টে বিয়োগ করে নাও 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 2 মিলে গেল। তাহলে 3 বছরে এটা হলো ইন্টারেস্ট, তাহলে 1 বছরের ইন্টারেস্ট হবে আমাদের 3 25 75, পাশে একটা 0। এরপরে তোমাকে দুটো কন্ডিশন রয়েছে, একটা 5 বছরের ক্ষেত্রে সুদে আসল আমরা জানি, আর 2 বছরের ক্ষেত্রে সুদে আসল।
তুমি এখান থেকে যে কোনো একটা মান আমরা বের করবো। তাহলে 2 বছরের সুদটা বের করে নিই, কেউ ছোট হবে ক্যালকুলেশন। 2 বছরের সুদ হবে 250 দোকানে 500, এটা 2 বছরের সুদ। আবার 2 বছরের সুদে আসলে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে রয়েছে 1250। তার মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট থেকে যদি আমরা 2 বছরের ইন্টারেস্টটা বিয়োগ করে দেই, তাহলে আমি বের হবে যে প্রিন্সিপালটা ছিল, আসলটা ছিল, সেই আসলটা বের হবে। এই আসলটা আমাদের দরকার, যেহেতু সুদের হার বের করতে আসলের প্রয়োজন। সেটা বিয়োগ করে দেব। তাহলে 2 বছরের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল কত, তাহলে 1250 থেকে আমি বিয়োগ করব 500, তাহলে 0 0 5 5ই 12 থেকে 7 বিয়োগ করলে 5 বিয়োগ করলে 750 হলো আমাদের আসল। যদি তোমাকে জিজ্ঞেস করতো আসল কত, অ্যান্সার 750। জিজ্ঞেস করেনি, সুদের হার জিজ্ঞেস করেছি। সুদের হার বিয়োগ করব 750 টাকা। শর্টকাট আই ইকুয়াল টু পিটিআর দিয়েও করতে পারো। পি এর মান 750 গেল, আই এর মান 500, ইয়ার 2, তাহলে এখান থেকে আর বের হবে। এছাড়াও আমরা এইভাবেও করতে ওই কনসেপ্টটা ইউজ করব। প্রিন্সিপাল 750, তাহলে দেখবে 1 বছরের সুদ কত, 250, সেটাকে উপরে দাও আর পার্সেন্টেজের 100, এটাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে 100/3%, মানে 33 সমস্ত 1/3%। অপশন এ, এটাকে ক্যালকুলেশন করলেই আমরা পাবো 33 সমস্ত 1/3%। 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল 0 সমীকরণের বীজের প্রকৃতি কত? এটা হলো দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক দিয়েছে, এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হলো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেখানে a নট ইকুয়াল টু 0, এর মান 0 হবে না। তাহলে একটা সমীকরণের বীজ মানে কি, কোন একটা সমাধান করে x এর যে ভ্যালু পাবো সেটাই হলো বীজ। তাহলে ধরলাম এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা। এখন এই যে একটা সমীকরণের বীজগুলো কিরকম হবে, বীজের ক্যারেক্টার কিরকম হবে, বাস্তব না অবাস্তব হবে, এর জন্য আমাদের নির্ণয় করার জন্য ফর্মুলা রয়েছে, তাকে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিনেন্ট নিরূপক। এই নিরূপকের সাহায্যে আমরা ডিটারমাইন করি, ক্যালকুলেশন অঙ্ক না করে বলে দেব যে অঙ্কটার বীজগুলো কিরকম হবে। সেটা হলো বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় নিরূপক। বি মানে বুঝলে এক্স এর সহগ, এ মানে এক্স স্কয়ারের সহগ, সি মানে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখান থেকে এই সমীকরণে আমাকে বি স্কয়ার মাইনাস 4ac কে চেক করতে হবে। এখন এই যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 এর চেয়ে বড় হয়, তাহলে বীজদ্বয় বাস্তব আর অসমান। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, বাস্তব আর সমান হয় বীজগুলো। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 এর চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ আসে, সেই ক্ষেত্রে অবাস্তব। এই কন্ডিশনটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0। চেক করতে হবে বি স্কয়ার মাইনাস 4ac, বি মানে হলো x এর সহগ, 6 6 36, বি স্কয়ার মাইনাস 4, a হলো 3 x স্কয়ার এর সহগ, আর c মানে কনস্ট্যান্ট টাইম মাইনাস 5। দেখি এখন কত হয় সেটা জানি না। 36 মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, 5 12 60। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 96। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান আমরা বের করলাম 96, 4ac এর মান আমরা পেলাম 96। এই 96 কি, 0 এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড় হলে বাস্তব এবং অসমান, তার মানে বাস্তব ও ভিন্ন। অপশন সি হবে সঠিক উত্তর। জেমস 1920 টাকা একটি পণ্য কিনে যে শতাংশ লাভ করে 15 টাকায় বিক্রি করলে সে শতাংশ ক্ষতি হয়, তবে তার 10% লাভ অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে? আমি ধরলাম তার জিনিসটার ক্রয় মূল্য x টাকা, তাহলে এত টাকায় বিক্রি করে তার কি হয়েছে, লাভ। লাভ মানে কি, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করতে হবে, এটা আমাদের কস্ট প্রাইস ধরেছি। তাহলে 1920 মাইনাস x, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, ইনটু x ইনটু 100। এই যে লাভ বের হলো ইজ ইকুয়াল টু, আমার তো কস্ট প্রাইস তো ফিক্সড, কিন্তু দ্বিতীয় কেসে যখন 1500 টাকায় বিক্রি করা হয় তখন লস হয়। লসের সময় আমি কি বিয়োগ করব, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বিয়োগ করতে হয়। 1500 বাই কস্ট প্রাইস ইনটু 100, এই ফার্স্ট কন্ডিশন। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে x এর মান বের করব। এটা কাটো, এটা কাটো, আলটিমেট এগুলো দরকারই নেই। তোমাকে এই টাইপের কন্ডিশন দিলে ডাইরেক্ট তুমি কি করবে, x এর মান বের করতে গেলে দুটোকে যোগ করবে আর 2 দিয়ে ভাগ করবে, এটাই হবে ক্যালকুলেশন আলটিমেটলি।
যোগ করো তাকে 2 দিয়ে, বা কেন x 2x। তাহলে 0 0 2 2 5 2 7 আর 9 একে সরি ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেল। তাহলে 0 0 2 2 9 5 14 1 1 2 1 3, 0 0 2 2 9 5 14 1 1 2 1 3 ডিভাইডেড বাই 2। তাহলে 17 দোকানের 34 বিয়োগে 2 একটা 0, তাহলে 1710 হলো আমাদের কস্ট প্রাইসের মান। আমাদের কস্ট প্রাইসের মান হলো 1710। আমাকে বের করতে হবে সেলিং প্রাইস। যদি বলে কস্ট প্রাইস কত, অ্যানসার 1710। তাহলে 1710 এখন যে 10% লাভ হয়, তাহলে এত 10% মানে 1/10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের লাভ হলো কত টাকা, তার মানে 171 টাকা। এটা আমাদের প্রফিট 171, আর আমাদের কস্ট প্রাইস হলো 1710 হলো কস্ট প্রাইস। তাহলে যোগ করে দিলে আমরা পাবো সেলিং প্রাইস। সেলিং প্রাইস আমরা এখান থেকে বের হবে 1881, মানে অপশন ডি 1 1 7 1 7 1 8, এটাই হলো আমাদের সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস বের করলাম 1710, এর উপর প্রফিট হলো 10%, 10% প্রফিট মানে 171। তাহলে প্রফিটের সঙ্গে আমি যে প্রফিট এই যে কস্ট প্রাইস যোগ করলাম, তাহলে সেলিং প্রাইস যার মান হলো 1881। এই হলো লজিক। এতকে পি বাই কিউ আকারে প্রকাশ করছে। এই টাইপের অঙ্ক যে তোমাকে দেখতে হবে শুদ্ধ না মিশ্র। কেমন করে বুঝবো, যখন দেখবে দশমিকের পরে কোনো একটা ঘর ফাঁকা রয়েছে, বা দুটো ঘর ফাঁকা রয়েছে, বা তিনটে ঘর ফাঁকা রয়েছে, তারপরে পৌনঃপুনিক শুরু, তাকে বলে মিশ্র। মিশ্রের ক্ষেত্রে নিয়ম আলাদা, সূত্রের ক্ষেত্রে নিয়ম আলাদা। মিশ্রের নিয়ম খাটবে, সেটা হলো যতটা সংখ্যা দেওয়া হয়েছে সেটাকে লিখবে 4 2 4 মাইনাস পৌনঃপুনিক বাদে কি রয়েছে 4, তাকে বিয়োগ করবে। তারপরে যতগুলো পৌনঃপুনিক আলা সংখ্যা ততগুলো 9, দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কতগুলো ঘর রয়েছে, একটা ঘর, তার জন্য একটা শূন্য, সেটা হলো 4, তার জন্য একটা শূন্য পেলাম। তাহলে 420 ডিভাইডেড বাই 990, কাটাকাটি করো, 3 14 42 3 33। তাহলে সঠিক উত্তর এখান থেকে পাবো অপশন বি। 5 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে, 3 জন পুরুষ 5 জন মহিলা এই কাজ 9 দিনে করতে পারে, 3 জন 2 জন মহিলা একই কাজ কত দিনে করবে। তাহলে 5 জন ম্যান আর 6 জন ওমেন একটি কাজ করে 6 দিনে। এই যে এখান থেকে আমি বের করব কতগুলো ম্যানের ক্ষমতা কতগুলো ওমেনের ক্ষমতার সমান। এই হলো ফার্স্ট কাজ। তারপরে 3 জন ম্যান 5 জন ওমেন কত দিনে কাজটি করে, 9 দিনে। টোটাল ইউনিট কাজ আমি সমান করে নিলাম 2 পাশে। এখান থেকে এখন হিসাব হবে কতজন ম্যান কতজন ওমেনের সমান কাজ করে। 5 দোকানে 10 3 তিরিক্ষে 9, তার মানে 1 এম। তারপরে দেখো 3 5 15 6 দোকানে 12 বিয়োগ যাবে, একজন ম্যানের ক্ষমতা 3 জন ওমেনের সমান। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে 3 জন পুরুষ 2 জন মহিলা কত দিনে কাজটি করবে। এই টাইপের অঙ্ক থাকে সবাই ম্যানে কনভার্ট করে অঙ্ক করব, নয় ওমেনে কনভার্ট করে অঙ্ক করব। ফার্স্ট কন্ডিশন যে কোনো দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন নাও। প্রথম কন্ডিশন নিয়ে কাজ করছি, 5 জন ম্যান 6 জন মহিলা একটি কাজ করে 6 দিনে। তাহলে 5 জন ম্যান আমি সব ওমেনে কনভার্ট করে কাজ করে, একজন ম্যান ইকুয়াল টু 3 জন ওমেন। তাহলে 5 জন মেন কত হবে, 3 5 15 জন ওমেন। তাহলে 15 জন ওমেন, আমার হাতে রয়েছে 6 জন ওমেন, তাহলে 15 আর 6 কত 21। তাহলে 21 জন ওমেন কাজটা করতে পারে 6 দিনে। এটা ফার্স্ট কন্ডিশন থেকে আমি ওমেনে সব কনভার্ট করে দিলাম। নেক্সট লাস্ট কন্ডিশন তোমাকে দেখতে হবে, এই জন্য 3 জন পুরুষ 2 জন মহিলা কত দিনে কাজ করবে। তাহলে সব কিসে কাজ করেছি, প্রথমে ওমেনে কনভার্ট করেছি, তোমাকে এটা ওমেনে কনভার্ট করতে হবে। তাহলে একজন ম্যান 3 জন ওমেন, তাহলে 3 জন ম্যান কত হবে, 3 তিরিক্ষে 9 জন ওমেন, আর 9 জন ওমেন প্লাস 2 জন ওমেন, 9 জন 2 কত 11 জন ওমেন। তাহলে 11 জন ওমেন কত দিনে কাজটা করবে, এই হলো অঙ্ক। তাহলে 21 জন ওমেন 6 দিনে করে, একদিনের বেশি সময় লাগবে, 21 × 6, তাহলে 11 জন ওমেনে কত সময় লাগবে। তাহলে 6 কে 6, 6 দোকানে 12, 126/11। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 11 11 121 আর 5 এত 36টি সংখ্যার গড় 42। পরে দেখা গেল 47 সংখ্যাটি ভুল করে 41 হিসেবে পড়া হয়েছে, প্রদত্ত সংখ্যার সঠিক গড় কত। তাহলে ফার্স্ট কন্ডিশন বলছে 36টি সংখ্যার এভারেজ 42। কোনো কারণবশত মিস্টেক হয়েছে, মিস্টেকে দেখা গেল 47 সংখ্যাটি ভুল করে 41 হিসাবে নেওয়া হয়েছে। তাহলে 47 সংখ্যাটিকে ভুল করেছে, ভুল করে কি নেওয়া হয়েছে, যেটা ভুল করে নেবে তাকে আমরা বিয়োগ করব।
আর যেটা অরিজিনালি সেটাকে যোগ করবো প্লাস। এর থেকে আমরা বের করব ওভারঅল এভারেজটা এতে কত বৃদ্ধি বা কত হ্রাস পেলো, তাহলে কতটা বাড়লো বা কমলো। 47 প্লাস 6 বাড়লো আলটিমেটলি, তাহলে এভারেজটা কত বাড়লো সেটা আমি বের করবো। তাহলে কতগুলি সংখ্যা ছিল, 36টি সংখ্যা, 36 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 36 গেলে 6/36 প্লাসে অ্যান্সার মানে বাড়বে, তোমার যোগ করতে হবে পরে। 6 কে 6 6 6 36 তাহলে প্লাস 1/6। তাহলে যখন 10 নেই দশমিক দিয়ে 0.10, তাহলে 6 6 36 10 সরি 10 নিলাম এখানে, মনে মনে কল্পনা করো। 6 কে 6 তাহলে 4 40, তাহলে 6 6 36 তাহলে 0.166। তাহলে দেখো 66 করে আসছে, এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 0.17 প্রায়। তাহলে এটা কিসে আসলো, প্লাস। তাহলে পূর্বে গড় কত ছিল, 36 জনের 42, কিন্তু অ্যান্সার আসলো কি কত বৃদ্ধি পেলো, যেহেতু এই কাণ্ড ঘটানোর পর 0.17 বাড়লো। তাহলে আলটিমেট এভারেজ কত হবে এখন সঠিক, এটাই আমাকে বের করতে হবে, যোগ করতে হবে, প্লাস বলে যোগ করবো। তার মানে প্লাস 0.17, তাহলে 42.17 হবে আমাদের সঠিক উত্তর। রিনা তার বাড়ি থেকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে একটি জন্মদিন পার্টিতে 20 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার বেগ 4 কিলোমিটার করে বাড়ায় তাহলে তার 30 মিনিট আগে পৌঁছায়, তবে তার বাড়ি এবং জন্মদিন পার্টির স্থানের মধ্যে দূরত্ব কত। তাহলে তার বেগ প্রথমে ইনিশিয়াল কত ছিল, 3 কিলোমিটার পার আওয়ার, পরবর্তী তার বেগ কত হলো বেড়ে 4 কিলোমিটার পার আওয়ার। নেক্সট ক্ষেত্রে বেগ হলো 4 কিলোমিটার। তাহলে প্রথমে বেগ ছিল 3 কিলোমিটার আওয়ার, পরে বেগ হলো 4 কিলোমিটার আওয়ার। দেখো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা ফিক্স, ডিস্টেন্স যখন ফিক্স থাকবে তখন স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, তাহলে এদের অনুপাতটা কত হবে টাইমের 4:3। কেন, স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক যখন ডিস্টেন্সটা ফিক্স থাকবে। গেল প্রথম ক্ষেত্রে 20 মিনিট দেরি করে, আর নেক্সট ক্ষেত্রে 30 মিনিট আগে পৌঁছালে আলটিমেটলি টাইমের গ্যাপ কি, যখন এই টাইপের অঙ্ক থাকবে দেখবে একই হলে বিয়োগ করবো, বিপরীত হলে যোগ, দুটো কি একটা প্লাস একটা মাইনাস, বিপরীত তাই যোগ করবে। এই যা 50 মিনিট, তাহলে মিনিটকে ঘন্টায় বানাতে গেলে 7 দিয়ে গুণ, আর একই হলে তোমাকে যোগ করতে 5/6 এত ঘন্টা। এই যে এই ঘন্টাটা বেরোলো ডিফারেন্সটা, টাইমের ডিফারেন্স, সেটা আসলে কি এই টাইমের ডিফারেন্স। 4 3 কত 1, এই 1 এর ভ্যালু হলো 5/6। আমাকে এখান থেকে বের করতে তার বাড়ি থেকে জন্মদিন পার্টির স্থানে দূরত্ব কত, ডিস্টেন্স আমাকে বের করতে। ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম, তাহলে স্পিডকে আমি টাইম দিয়ে গুণ করব। 1 এর ভ্যালু 5/6, যে কোনো একটা মান বের করব। আমি মনে করি 4 এর ভ্যালু বের করলাম, 4 এর ভ্যালু কত হবে 5/6 ইনটু 4, 2 দোকানে 4, তাহলে 10/3। এটা আমি কি বের করলাম, টাইম এত ঘন্টা। আমাকে বের করতে হবে ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম, টাইম তো আমি 10/3 বের করে নিলাম, কিন্তু স্পিড কত ছিল 4 এর জন্য, দেখতে হবে স্পিড কত ছিল 4 এর জন্য, স্পিড 3 কিলোমিটার পার আওয়ার ইনটু 3, অ্যানসার হবে 10। 14 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সে 3 গুণ ছিল, এখন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত। তাহলে 14 ইয়ার অ্যাগো বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, তার মানে 1:3 বলতে পারি। 14 বছর আগের ঘটনা। তারপরে কি এখন মানে প্রেজেন্টে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে 2:1। এখন বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত ছিল। এই টাইপের অঙ্ক থেকে গ্যাপ কত রয়েছে, 3 থেকে 1 কত 2, 2 থেকে 1 কত। এই গ্যাপটা সমান করার জন্য আমি কি করব, উপরে 1 দিয়ে গুণ করব আর নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দোকানে 4 অল্টারনেট। তাহলে কতটা বাড়লো, সেম বাড়বে, এই সেম বাড়বে 3 থেকে 4 1 1, এর জন্যই আমি কিন্তু এটা করলাম। এই যে 1 আমাদের বাড়লো অনুপাত হিসাবে, এই 1 এর ভ্যালু কত, এই 14 বছর আগে। এখান থেকে আমাকে বের করতে বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত। তাহলে বর্তমান বয়সের অনুপাত কত ছিল 2:1, কিন্তু কাজ করেছে কি আমি 4:2 নিয়ে, এটা কিন্তু নিতে হবে, তোমাকে বুঝতে হবে। পরবর্তীতে যেটা কন্ডিশন যেটা আমি কাজ করলাম সেটাকে ইনিশিয়াল নিলে হবে না। 4 2 6 যোগফল করেছে, যোগ করে দিয়েছি। তাহলে 1 এর ভ্যালু 14, 6 এর ভ্যালু কত, এত।
এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। তারা যথাক্রমে 6 মাস, 12 মাস ও 14 মাসের জন্য অংশীদারি করে। তাদের লাভের অনুপাত এত হয়, তাই নিজ নিজ বিনিয়োগের অনুপাত কত? তাহলে দেখো, আমরা জানি প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। আমাকে এখান থেকে বিনিয়োগের অনুপাত কত, মানে অ্যামাউন্টের অনুপাত বের করতে বলছিল। অ্যামাউন্ট ইকুয়াল টু আমাদের তার মানে কি, প্রফিটকে টাইম দিয়ে ভাগ। এই সূত্র দিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো, প্রফিটের অনুপাত দেওয়া রয়েছে আমাদের। প্রফিটের অনুপাত 3 জনের ক্ষেত্রে প্রথম জনের 5, পরের জনের 4, তারপরের জনের 7। আর টাইমের অনুপাত দেওয়া রয়েছে, প্রথম জন 6, পরের জন 12, তারপরের জন 14। তুমি সিম্পল ফিগারে নিয়ে আসতে পারো 3, 6, 7। আমাকে এখান থেকে বের করতে হবে 2, 3 দোকানে 6, 6 দোকানে 7। এখানে বের করতে অ্যামাউন্টের অনুপাত, মূলধনের অনুপাত। মূলধন মানে আমি কি বললাম, প্রফিটকে সময় দিয়ে ভাগ। প্রফিট আমাদের 5 আর সময় হলো 3, 5/3, 4/6, 7/7 মানে 1/1। এবার তুমি 6 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6 দিয়ে গুণ করলে তাহলে কত হবে? 6, 3 দোকানে 6, 5 দোকানে 10, 4, এটা হবে 6। তাহলে 5, 2, 3 সঠিক উত্তর এ। একে সিম্পলিফিকেশন করলে কত অ্যান্সার বেরোবে? তাহলে 3 রয়েছে, 3 স্কয়ার মানে আমরা জানি 9, তার কিউব প্লাস 2 এর কিউব মানে 8, তাহলে 8 স্কয়ার। তাই 9 এর কিউব করলে আমরা বলবো 729, 8 স্কয়ার করলে 64। তাহলে দেখো কোনটা অ্যান্সার হবে। ইউনিট দিয়ে যোগ করো, 9 4 13, 3 দিয়ে একটা অপশন রয়েছে 793, মানে এটা যোগ করলে 79। 7 মিটার ব্যাসার্ধ এবং 20 মিটার উচ্চতা একটি নলের আকারের ট্যাঙ্কে কত পরিমাণ জল ধারণ করতে পারে? ট্যাঙ্কটা কি আকারে বলেছে? নলের আকার, মানে চোঙ আকৃতি ফিগার। তাহলে এ কতটা পরিমাণ জল ধরবে সেটা আমাকে বের করতে, জল ধরা মানে কি, আয়তন আমাকে বের করতে হবে। চোঙের আয়তনের ফর্মুলা কি সেটা জানতে হবে। সেটা হলো পাই আর স্কয়ার। এটা হলো চোঙের আয়তন বের করার ফর্মুলা। তাহলে পায়ের মান আমরা 22/7, আর ব্যাসার্ধ হলো 7, তাহলে 7 7 49 ইন্টু হাইট হলো এত মিটার। 7 7 49, তাহলে 7 কে 22 দিয়ে গুণ করলে 154 ইন্টু 20 মিটার কিউব। তাহলে 4 দোকানে 8, 15 দোকানে 30, আসে একটা 0, 3080 মিটার কিউব। 11, 16, 33, 15, 18, 75, 22, 17 এই তথ্যের মধ্যমা কত? যখন কোনো রাশি বিজ্ঞানের অঙ্ক মধ্যমা বের করতে হবে, গড় বের করতে হবে, তখন তোমার কি করতে হবে? এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। ফার্স্ট কন্ডিশন কি, ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নাও আগে। সবার ছোট রয়েছে 11, তারপরে নিতে হবে আমাকে 15, তারপরে 16 হবে, 17, তাহলে 11, 15, 16, 17, 18। এবার লক্ষ্য করো কি হবে, 22 হবে, 33 হবে, 22, 33। তারপরে বাকি রয়েছে আমাদের 51, 71, 75, 51, 71, 75। তারপরে মধ্যমা মানে কি, মাঝখানের টার্মটা আমাকে বের করতে হবে। গুনতে হবে কতগুলো টার্ম রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা টার্ম। তাহলে মাঝখানের টার্ম কি আমরা বের করতে পারবো? পারবো না। যখন জোড় সংখ্যা আসবে তখন আমাকে নিয়ম কি, এই 10টা টার্ম বেরোলো তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে 5 নম্বর টার্মটা আমাকে নিতে হবে, প্লাস তার পরেরটা নিতে হবে, এবং এই দুটার এভারেজই হবে আমাদের অ্যান্সার যখন জোড় সংখ্যা থাকবে। আর বিজোড় সংখ্যা থাকলে কি, মাঝখানের টার্মটাই হবে আমাদের অ্যান্সার তখন। তাহলে 5 নম্বর টার্ম কি সেটা তুমি লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 18। 6 নম্বর তার পরেরটাই হবে, তার মানে 22। এই দুটোর এভারেজ মানে 2 দিয়ে ভাগ। আর 2 10, 2 একে 3 একে 4, তাকে 2 দিয়ে ভাগ করবে, অ্যান্সার হলো 20। এটা একটা হোল স্কয়ারের ফর্মুলা, সেটা হলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এর ফর্মুলা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এই ফর্মুলা দিয়ে তোমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের দেওয়া রয়েছে 3a মাইনাস 4b মাইনাস
2c তারপর স্কয়ার। এখানে অনেকের সমস্যাদের চিহ্ন নিয়ে মাইনাস মানে কিন্তু শব্দ প্লাস, এর জন্য আমরা করবো কোনো অসুবিধা নেই। a কত 3a তার হোল স্কয়ার, b নেব কি মাইনাস b প্লাস বসাবে এইভাবে মাইনাস, এটা হলো b এর মান, আর c এর মান মাইনাস 2c, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপরে কি প্লাস 2 a কত প্রথমেরটা 3a, b হবে নিতে হবে মাইনাস 4b 2ab, তারপরে 2bc মানে মাইনাস 4b ইন্টু মাইনাস 2c প্লাস 2ca 2c এই যে 3, এটাই হলো ক্যালকুলেশন। 3 তিরিখে 9 4টা 16 2 দোকানে 4, তাহলে 4c স্কয়ার সবগুলোতেই রয়েছে। এখন এগুলো খালি চেক করলেই হবে আমাদের, তাই চেক করলে দেখো কি হয়, প্লাস মাইনাসে মাইনাস 3 দোকানে 4 24 মাইনাস 24ab, তাহলে মাইনাস 24ab একটাই দুটোতে রয়েছে তিনটাতে রয়েছে, একটা চেক করতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস 4 দোকানে 8 8 দোকানে 16 প্লাস 16bc 24ab যে প্লাস 16bc হয়, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 দোকানে 4 3 4 12ac, তাহলে 12ac, তার মানে কোনটা মিললো অপশন সি। তাহলে একে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে মানে 3 স্কয়ার তো 9 স্কয়ার তো পাবোই, আমি এখানে লিখে দিচ্ছি 9 স্কয়ার প্লাস 16b স্কয়ার প্লাস 4c স্কয়ার, এই হলো অ্যান্সার। 3x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল যে সমীকরণের বীজদ্বয় গুণফল কত, তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক দিয়েছি। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণকে বলি আমরা একচলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হওয়ার অর্থ এই দুটো বীজ পাবো, এটা হলো আলফা এবং বিটা আমি ধরলাম, এই দুটো বীজের যোগফল হয় মাইনাস b বাই a এবং এই দুটো বীজের গুণফল হয় c বাই a। তাহলে দুটো বীজের যোগফলের ফর্মুলা b মানে কি, b মানে x এর সহগ আর a মানে x স্কয়ারের সহগ হলো a, আর আলফা ইনটু বিটা মানে c বাই a, c মানে কনস্ট্যান্ট টার্ম, a মানে x স্কয়ার। এই ফর্মুলা দিয়ে তোমাকে অঙ্ক দিয়েছে। এখন তোমাকে লক্ষ্য কি বের করতে, যোগফল না গুণফল, গুণফল, তার মানে আলফা ইনটু বিটার ফর্মুলা c বাই a, c মানে কনস্ট্যান্ট টার্ম এই যে প্লাস 6, a মানে x স্কয়ারের সহগ চিহ্ন সহ কিন্তু প্লাস, কাটাকাটি করো 2 হবে অ্যান্সার। নিম্নলিখিত চার্টে 5 জন বিক্রয় কর্মী PQRST কৃত বিক্রয় সীমা পলিসির সংখ্যা দেখানো হয়েছে। 4টি অধ্যয়ন প্রশ্নের উত্তর দিন এবং বলছে সকল 5 জন বিক্রয় কর্মী কৃত বিক্রিত মোট বীমা পলিসির মধ্যে কিউ কৃত বিক্রয় বীমা পলিসির শতকরা হার, কিউটা আমাকে খালি বের করতে বলেছে। কিউর কত 165, তার মানে 165 উপরে থাকবে আর সবগুলো আমাকে সাম করতে হবে, এইগুলো লজিক। সাম করলে যোগ করবো, তাহলে 6 5 11 দেখো 0 1 6 কে 7 5 12 আর 20, তাহলে 20 0 0 1 6 কে 7 5 12 20 0, হাতে হলো 2, তাহলে 2 2 4 5 3 8 6 14 2 16 16 6, হাতে হলো 1 1 1 2 3 4 5 6 ইনটু এটা কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলাম 5 33 কে 5 দিয়ে গুণ করলে 165, 5 5 25% হবে আমাদের এই অঙ্কের সঠিক। আজকের ক্লাসে এই 21খানা অঙ্ক ছিল, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক আর আরবি গ্রুপ টি, সেই অঙ্কগুলো সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই ক্লাসে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।